জলবায়ু সহনশীল ক্ষুদ্র বীমা উন্নয়নের গুরুত্ব নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ক্ষুদ্র বীমা আমাদের কৃষিকে কিভাবে পরিবর্তন করতে পারে। তানভীর রহমান ডালি, আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো যে এই যে ধারণা ক্ষুদ্র বীমা বিষয়টি আসলে কি। থ্যাংক ইউ মামুন ভাই। ক্রু ইন্স্যুরেন্স বা ক্ষুদ্র বীমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে টার্গেট সেগমেন্টটাকে আমাদের ফার্স্টে বুঝতে হয় যে এটা কাদের জন্য। সো অ্যাবসোলুটলি হচ্ছে নিম্ন আয়ের যারা জনগোষ্ঠী তাদের জন্য এটা হচ্ছে রিস্ক ট্রান্সফার মেকানিজম বলা হয়। বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন এফেক্ট আছে আমাদের প্রান্তিক কৃষকদের উপরে। এই ক্ষতিগুলোকে কিভাবে আমরা ঝুঁকি নিরসন করতে পারি তার উপায়ই হচ্ছে আসলে ক্ষুদ্র বীমা বা সেটির অভিজ্ঞতা নিয়ে আমরা একটু উইগ্রো এর অভিজ্ঞতা শুনতে চাইবো যে ক্ষুদ্র বীমা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আপনাদের কেমন। আমাদের কাছে ক্ষুদ্র বীমা বা কৃষি বীমা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে লাইফ সেভার। উইগ্রো যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, যদি কৃষকরা সহজে ঋণ পেতে পারে, অর্থ পেতে পারে, এবং এই অর্থ বা ঋণের যোগান দেওয়ার কাজটি আসলে আমরা করি। আমাদের কাছে কৃষি বা কৃষক হচ্ছে স্টক মার্কেটের মতন, আর যারা ইনভেস্টার তাদেরকে আমরা বুঝাই যে কেন কৃষিতে ইনভেস্ট করবেন এবং কেন কৃষিতে ঝুঁকি অনেক কম। রেসপন্স কেমন পাচ্ছেন? দেখেন, আমি যদি সত্যি কথা বলি যে এই গত 3.5 বছরের অপারেশনসে আমরা এখন পর্যন্ত প্রায় 90 কোটি টাকা আমরা ফাইন্যান্স করেছি, মানে ফান্ড ম্যানেজ করেছি কৃষকদের জন্য। আমরা বুঝাই নাই যে হাউ ইট ওয়ার্কস, আমরা বুঝাইছি যে দেখো যে কীভাবে তুমি প্রোটেক্টেড থাকবা। এবং যখন আমরা বলেছি যে দেখো তোমার লোন অ্যামাউন্ট থেকে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা মানে কাটা হবে, তখন কৃষক আমাকে একটা প্রশ্ন করতো, খুব ইন্টারেস্টিং, স্যার আমার ইন্স্যুরেন্স কত টাকা লাগবে? আমি বললাম 2,000 টাকা। বলে স্যার 2,000 টাকা দিলে স্যার যদি গরু মরে যায় তাহলে স্যার আপনি আমাকে 1 লাখ টাকা আমার দেওয়া লাগবে না? স্যার আলহামদুলিল্লাহ। মাছের খামারগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তারা সবাই এই ক্ষুদ্র বীমার গ্রাহক হতেন, ধরে নিই আমরা, তাহলে কি আসলে এর ভেতর দিয়ে এই যে ক্ষুদ্র বীমা তার ভেতর দিয়ে কি তাদের সুরক্ষা দেওয়া সম্ভব? এমন এলাকাগুলোতে বন্যা হচ্ছে যেখানে বিগত হয়তো 50-60 বছরে আমরা বন্যা এক্সপেরিয়েন্স করি, যেগুলোকে আমরা বলে থাকি হাইল্যান্ড। হ্যাঁ, সেই হাইল্যান্ডগুলোও এখন আসলে বন্যা কবলিত হচ্ছে। এই ধরনের বড় বড় যেই প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটারই বীমা দ্বারা এই ঝুঁকি নিরসন করার একটা উপায় কিন্তু আছে। তথ্য প্রযুক্তি এবং প্রান্তিক কৃষক এবং আমরা ক্ষুদ্র বীমা নিয়ে কথা বলছি, এগুলো আসলে একসাথে কিভাবে কাজ করতে পারে? আমরা কৃষকের কথা মাথায় রেখে কৃষক কতটুকু তথ্য প্রযুক্তিতে অ্যাক্সেস করছে, কি অ্যাক্সেস করছে এবং কিভাবে অ্যাক্সেস করছে, সেটাকে যদি আমরা মাথায় রেখে যদি আমরা তথ্য প্রযুক্তিটাকে ডেভেলপ করি, তাহলে কিন্তু এটা খুব সহজ, যেখানে কৃষক আমাদেরকে সেন্ট্রাল ডেটাবেসে তথ্য দিবে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে রিস্ক মডেলটা কী হবে, প্রেডিকশনটা কী হবে। আবার কৃষক তথ্য পাবে যেটা দিয়ে কৃষক বুঝতে পারবে ওর প্রিকশনারি কী কী নিতে হবে। আপনারা যে ধারণার কথা বলছেন একেবারে কৃষকের মতো করে তাদের উপযোগী করে তৈরি করা, কেন এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো কেন এ ধরনের পণ্য তৈরি করছে না, বা সেখানে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা? আমাদের দেশের কিন্তু 2 ধরনের ব্যাংকিং প্রথা আছে। একটা হচ্ছে আপনার মেইন স্ট্রিম ব্যাংকিং প্রথা, যেটা ব্যাংক ফাইন্যান্স করে, আরেকটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। হ্যাঁ, কৃষি বিমাগুলো আসলে একটা ইকোসিস্টেম হিসাবে কাজ করতে হয়। এখানে একপাশে যেমন আপনার দরকার হয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্স প্রোভাইডার, যারা ইন্স্যুরেন্সটা অফার করবেন, আরেক পাশে দরকার হয় আপনার এগ্রিগেটর, যে আমরা এফোর্ডেবল প্রোডাক্ট তৈরি করতে পারছি কিনা, যেটা আমাদের ফার্মাররা সহজেই কিনতে পারবেন তাদের সীমিত আয়ের মধ্যে। পাশাপাশি কিছু তো আমাদের আছে যে আমাদের এই ধরনের টেকনিক্যাল নলেজগুলো, প্রফেশনালসগুলোকে তৈরি করা বাংলাদেশে, যারা এই ধরনের ইন্স্যুরেন্সকে আন্ডাররাইট করতে পারবে। কৃষককে আসলে সচেতন করা, আগ্রহ তৈরি করা এবং জনপ্রিয় করা, আমি এই শব্দটা ব্যবহার করছি, সেটি করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? কৃষকের সবার আগে নাম্বার 1 প্রবলেম যদি কৃষককে জিজ্ঞেস করেন, তার টাকা দরকার, প্রফিট দরকার, মানে প্রফিট থেকে তার টাকা দরকার ফলানোর জন্য, তাই না? কৃষকের টাকা পাওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা হচ্ছে কি যে বাংলাদেশে প্রায় $20 বিলিয়ন প্রয়োজন হয় কৃষকদের জন্য বছরে। যদি লোকাল লোন শার্ক বাদ দেন, মাইক্রো ফাইন্যান্স এবং ব্যাংক, এই দুটো পার্টি যারা কিনা কৃষকদেরকে ফাইন্যান্স করতে পারে, তাদের প্রোডাক্টের মধ্যে যদি ইন্স্যুরেন্স এমবেডেড করা থাকে এবং কৃষকদেরকে বলা যদি হয় যে দেখো এটার মধ্যে ইন্স্যুরেন্স আছে, তোমরা নিশ্চিন্তে কৃষি কাজ করো, কোনো ক্ষতি হলে ফসলের তোমাদেরকে চিন্তা করতে হবে না, তাহলে আমার কাছে মনে হয় যে কৃষক কেন নিবে না। সরকারের জন্য বা আমরা যদি বলি বিমা আইনের প্রয়োগ, সেই জায়গায় কোনো সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে কিনা? আমরা 8ম বৃহৎ জনবহুল দেশ, এরকম একটা জায়গাতে আসলে গভর্নমেন্টের বা সরকারের ইনভলভমেন্ট খুবই জরুরি।
একটা ক্ষেত্রে কিভাবে জরুরি যে প্রথমত দরকার যে আমাদের এইটাকে অনুধাবন করা যে ক্ষুদ্র বীমা বা কৃষি বীমা এটা ন্যাশনাল এগ্রিকালচার যে ডেভেলপমেন্ট এজেন্ডা সেখানে সরাসরি কন্ট্রিবিউট করছে, যেটা মাহমুদুর ভাইও বললেন যে যদি আমি বীমাটাকে ইন্টিগ্রেট না করি, আমার এগ্রিকালচার ফাইন্যান্সের সাথে যদি আমি ইন্টিগ্রেট না করি, তাহলে এগ্রিকালচার ফাইন্যান্সটা সাস্টেনেবল হবে না। আর্থিক সচেতনতা এবং ক্ষুদ্র বীমা সম্পর্কে একটু আগ্রহ তৈরির জন্য আর কি করা যেতে পারে? সরকার বারবার বলে আমরা তো ভর্তুকি দিয়েই যাচ্ছি, তাহলে ভর্তুকি কোথায় দেয়? যে কিনা দুর্বল। এইখানে আপনি যে পলিসির কথা বললেন, আমি ফার্স্টে সরকারকে বলবো যে স্যার আপনারা কি আগে করোনার চোখে দেখবেন নাকি কৃষিকে বিনিয়োগের চোখে দেখবেন? তো যদি কৃষিকে আপনি বিনিয়োগের চোখে দেখেন তাহলে আপনার মাথায় আসবে প্রফিটের কথা, রিস্কের কথা, আর বিনিয়োগের রিস্ক যখন আপনি মিটিগেট করতে চাইবেন তখন অটোমেটিকলি আপনার কাছে মনে হবে যে ইন্স্যুরেন্স ছাড়া তো আমরা চলতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের এই বিশেষ আয়োজনে।